মুর্শিদাবাদ গ্রাম একসময় সুখে শান্তিতে ভরা ছিল, কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। সেই গ্রামে রাজত্ব করতেন এক নিষ্ঠুর রাজা, রাজা মান সিং। রাজা তার প্রজাদের প্রতি সামান্যতম মায়া দেখাতেন না। তার সৈন্যরা প্রতিদিন গ্রামের মানুষের ঘরে ঘরে গিয়ে ট্যাক্স আদায় করত এবং তাদের শস্যদানা কেড়ে। গ্রামের সব থেকে ভয়ঙ্কর নিয়ম ছিল, প্রতি বুধবার রাজা কোনো এক পরিবারকে প্রাসাদে ডেকে পাঠাতেন, নিজের জন্য রান্না করাতেন। যদি রাজা খাবার পছন্দ করতেন তাহলে পরিবারটিকে প্রচুর ধন সম্পদ পুরস্কার হিসেবে দেয়া হতো, কিন্তু যদি রাজা খাবার পছন্দ না করতেন তবে পুরো পরিবারকে কঠোরতম শাস্তির সম্মুখীন হতে হতো। সেই একই গ্রামে সুনিতা এবং রাজীব থাকতেন। খুব গরিব ছিলেন তারা। রাজীব জঙ্গল থেকে সবজি এনে বিক্রি করত এবং সেই টাকায় কোনো রকম সংসার চালাতো, আর সুনিতা বাড়ির কাজ সামলাতো। সেই দিনও রাজীব জঙ্গল থেকে সবজি নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ সে দেখলো রাজার সৈন্যরা জোর করে একটি পরিবারকে প্রাসাদে নিয়ে যাচ্ছে। রাজীব এটা দেখে চমকে উঠল। আরে, এ তো রাজেশ আর তার স্ত্রী। ঈশ্বর করুক তাদের বানানো খাবার রাজার যেন ভালো লাগে। রাজীব দ্রুত বাড়ি পৌঁছে গেল। সুনিতা, আজ সৈন্যরা রাজেশ আর তার স্ত্রীকে প্রাসাদে নিয়ে গেছে। হে ভগবান, ভালোই হয়েছে যে তাদের নিয়ে গেছে। আমাদের বাড়ি এলে আমরা কি খাওয়াতাম? আমাদের তো নিজেদেরই কোনো খাবার নেই। পরের দিন সকালে প্রতিদিনের মতো রাজীব জঙ্গলে সবজি তুলতে বের হলো। সকালে বাতাসে ছিল নরম আবহাওয়া, কিন্তু রাজীবের মাথায় ঘুরছিল সারাদিনের চিন্তা। হঠাৎ রাজীব দেখলো রাস্তার ধারে একটি নতুন ঠেলা, ফিশ কারি স্পেশাল। সেখানে কিছু লোক গরম গরম স্পেশাল ফিশ কারি খাচ্ছিলেন। ধোঁয়ার সঙ্গে মশলার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়লো। রাজীবের পেট গড়গড় করতে লাগলো। সে মনে মনে ভাবলো, অনেক মাস হয়ে গেল মাছের ঝোল খাইনি। আজ এই ফিশ কারিটা দেখে আমার মুখে জল এসে গেল। আজ সবজি বিক্রি করে মাছে নিয়েই বাড়ি ফিরবো, আর সুনিতাকে দিয়ে ফিশ কারি রান্না করাবো। রাজীব ঠেলার দিকে তাকাচ্ছিল। ঠিক এমন সময় দেখলো সামনের দিক থেকে রাজেশ এবং তার স্ত্রী আসছে। রাজীব দৌড়ে তাদের কাছে গেল। আরে রাজেশ, কি হলো? সব ঠিক আছে তো? কাল তো দেখলাম সৈন্যরা তোমাদের প্রাসাদে নিয়ে যাচ্ছিল। রাজেশ এক দীর্ঘশ্বাস ফেলে বলল, আরে ভাই, অল্পের জন্য প্রাণ বাঁচল, না হলে আমরা দুজন কোনো কালকুঠুরিতে থাকতাম কে জানে। কি বলছো? ঠিক কি রান্না করেছিলে গতকাল, যা রাজা মানসিংহের পছন্দ হয়েছে? রাজেশের স্ত্রী বলল, ভাইয়া, প্রথমে ভেবেছিলাম কুমড়োর ভর্তা বানাবো, পরে মনে হলো হয়তো রাজা পছন্দ করবেন না, তাই তাড়াহুড়ো করে মাটন বিরিয়ানি বানিয়ে ফেললাম, আর সঙ্গে হাঁড়ি মাটনও। দেখছি রাজা মাটন খুবই পছন্দ করেন। গত বুধবার করণ গিয়েছিল, সেও মাটন কিমা বানিয়েছিল। মান সিংহ ভীষণ পছন্দ করেছিলেন। ভালো হয়েছে তোমরা দুজন সুস্থভাবে ফিরে এসেছো। ভাইয়া, কখনো যদি আপনার নম্বর আসে প্রাসাদের জন্য রান্না করার, তবে আপনি মাটনই বানাবেন, তবেই বাঁচবেন। এ কথা বলে তারা বাড়ির দিকে চলে গেল। আর রাজীব জঙ্গলে সবজি তুলতে লাগলো। সবজি তোলার পর রাজীব একটি গাছের নিচে বসে খাবার খেতে লাগলো। তার খাবার ছিল একটি পেঁয়াজ, একটি কাঁচা লঙ্কা আর 2টা রুটি। রাজীব খাবার মুখে তুলবে, ঠিক এমন সময় এক বৃদ্ধ অসহায় মানুষ রাজীবের সামনে এসে দাঁড়ালেন। বাবা, খুব খিদে লেগেছে, কিছু খেতে পাওয়া যাবে? রাজীব কোনো চিন্তা ভাবনা ছাড়াই বলল, বাবা নিন, আপনিই খেয়ে নিন। বাবা, তুমি তো নিজেও কিছু খাওনি নিশ্চয়ই। বাবা আপনি নিন, আমি জঙ্গলে গিয়ে কয়েকটা ফল তুলে খেয়ে নেব। বৃদ্ধ মানুষটা খাবার নিয়ে চলে গেলেন। রাজীব মনে মনে ভাবল, এখন তো ভীষণ খিদে পেল, তাড়াতাড়ি সবজি বিক্রি করে মাছ কিনে বাড়ি ফিরতে হবে। রাজীব সব সবজি বিক্রি করে কিছু টাকা আয় পেল। টাকা হাতে পেতেই ফিশ কারির কথা মনে পড়ল। আজ তো বাড়িতে মাছ নিয়েই ফিরবো। রাজীব
মাছের দোকানে পৌঁছলো, কিন্তু সেখানে লম্বা লাইন, সবাই মাছ কিনছে। রাজীব এক পাশে দাঁড়িয়ে লাইন ছোট হওয়ার অপেক্ষা করছিল। ঠিক তখনই মুর্শিদাবাদ গ্রামের প্রধান এসে ঘৃণা ভরা চোখে রাজীবের দিকে তাকিয়ে বলল, আরে তুই তো সেই যে জঙ্গল থেকে সবজি এনে বিক্রি করিস। হ্যাঁ প্রধানজি, আমি। কোনো কাজ ছিল কি? সরকারের নতুন নির্দেশ এসেছে, জঙ্গলে গাছপালা ফলসবজি কোনোভাবেই তুলতে দেওয়া যাবে না। জঙ্গলের আইন বদলে গেছে। আমাকে যে হুকুম দেওয়া হয়েছে আমাকে সেটা মানতেই হবে। তুই এখন অন্য কাজ ধরো। এ কথা বলে গ্রামের প্রধানজি সেখান থেকে চলে গেলেন, আর রাজীব সেখানে দাঁড়িয়ে রইল। এখন বাড়ি চলবে কিভাবে? আমি কোন কাজ করব? তখনই মাছওয়ালা আরে ভাই, মাছ নেবে নাকি? মাছ প্রায় শেষ হয়ে যাচ্ছে। রাজীব মাছওয়ালার কাছে যায়। হ্যাঁ ভাই, নেব। কত টাকা কেজি মাছ? 400 টাকা কেজি। দাম শুনে রাজীবের মনটা খারাপ হয়ে গেল। 400 টাকা? ঠিক আছে, 100 টাকার করে দাও। মনে হচ্ছে আজকের দিনটাই খারাপ। সে 100 টাকার মাছ নিয়ে বাড়ির দিকে রওনা হলো, কিন্তু তার মনে আগের মতো আনন্দ ছিল না। বাড়ি পৌঁছে সে তার স্ত্রী সুনিতাকে ডাক দিল। আরে ও সুনিতা, কোথায় আছো? তাড়াতাড়ি এসো, দেখো আমি আজ মাছ এনেছি। তাড়াতাড়ি গরম গরম ফিশ কারি বানাও, খুব ক্ষুধা পেয়েছে। রাজীব কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু সুনিতা এলো না। রাজীব বাড়ির বাইরে বের হলো, বাড়ির আশেপাশেও খুঁজলো, কিন্তু সুনিতা কোথাও নেই। ঠিক তখনই পাশের বাড়ির এক বুড়ি মহিলা রাজীবের কাছে এসে দাঁড়ালেন। তিনি বললেন, আরে রাজীব, একটু আগে রাজা মানসিংহের সিপাহীরা এসেছিল। তারা সুরিতাকে নিয়ে গেল রাজমহলে রাজার জন্য খাবার রান্না করতে। কি কি আজ বুধবার? হে ভগবান, এখন আমার সুনিতা একা কি করবে? সে তো খুব ভয় পাবে, তখন ভালো মতো রান্নাই করতে পারবে না, আর তখন রাজা ওকে শাস্তি দেবে। চিন্তা করো না রাজীব, সব ঠিক হয়ে যাবে। রাজীব বাড়ির বাইরেই বসে পড়ল, তার চোখ রাস্তার দিকে। খুব ভয়ে ছিল সে, পুরো শরীর কাঁপছিল, মনে মনে প্রার্থনা করছিল, হে ভগবান, আমার সুনিতাকে বাঁচাও। সন্ধ্যা থেকে রাত হয়ে গেল, কিন্তু সুনিতার কোনো খোঁজ নেই। রাজীব খুব আতঙ্কিত হয়ে পড়ল, তার অস্থিরতা এখন ভয় হয়ে উঠল। সকালের অপেক্ষায় রইল সে। ভোর হতেই রাজীব প্রধানের কাছে গেল। প্রধানজি, আমার সুনিতাকে গতকাল রাজা মানসিংহের সিপাহীরা নিয়ে গেছে, কিন্তু সে এখনো বাড়ি ফেরেনি। রাজমহলে যে যায় সে তো সন্ধ্যার মধ্যে ফিরে আসে। এমন তো নয় যে রাজা ওকে বন্দি করে রেখেছেন। রাজীব, তুমি তো জানোই রাজা মানসিংহের নিয়ম। হয়তো রাজার সুনিতার রান্না পছন্দ হয়নি, তাই ওকে বন্দি করে রেখেছেন। এই রাজ্যে কি নিয়ম প্রধানজি? সামান্য ব্যাপারে শাস্তি, এ তো প্রজাদের ওপর অন্যায়। আমাদের সবাইকে মিলে কিছু করতে হবে। আরে রাজীব, আমরা কি করতে পারি? তিনি রাজা, কোনো সাধারণ মানুষ নন। তুমি বা প্রজা মিলে কিচ্ছু করতে পারবে না। যতক্ষণ রাজা না চান, আমি তো দূরের কথা, কেউই কিছু করতে পারে না। আপাতত অপেক্ষা করো। প্রধানজি, কেমন নিয়ম এটা? রাজার খুশির জন্য নিরপরাধ প্রজাকে শাস্তি? না, আমি কিছু একটা করবই। রাজীব রেগে রাজমহলের দিকে রওনা হলো। মহলে পৌঁছাতেই তাকে রাজা মানসিংহের সেনাপতি আটকালেন। কে তুমি? কি কাজ? এভাবে রাজমহলে ঢুকে পড়ছো? আমি রাজীব। আমার স্ত্রী সুনিতাকে তোমাদের সিপাহীরা বিনা কারণে রাজমহলে নিয়ে এসেছে। আমি তাকে নিতে এসেছি। ও, সেই মহিলা যাকে গতকাল সিপাহীরা এনেছিল। সে রাজাকে খুব রাগিয়েছে। যাও, রাজার সঙ্গেই কথা বলো। রাজীব মানসিংহের দরবারে ঢুকলো। মহারাজের জয় হোক। মহারাজ, আমার সুনিতাকে ছেড়ে দিন, সে খুব নির্দোষ। সুনিতা এমন বাজে রান্না করেছে যে আমার জীবের স্বাদই নষ্ট হয়ে গেছে। শাস্তি তো ওকে পেতেই হবে। মহারাজ, ক্ষমা করবেন, কিন্তু আপনাকে মনে হয় না এটি ভুল? শুধুমাত্র একটা খাবারের জন্য
গরিব প্রজাকে শাস্তি দেওয়া? আরে তুই কে? আমাকে শেখানোর যে কি ভুল আর কি ঠিক? আমি গরিব, কিন্তু আপনারই প্রজা। আর আপনার প্রজা এই রান্নার নিয়মে খুব কষ্টে আছে। যদি প্রজাদের জন্য এতই চিন্তা, তাহলে আমি তোকে এক চ্যালেঞ্জ দিচ্ছি। কি চ্যালেঞ্জ মহারাজ? আগামী বুধবার তুমি আমার জন্য সেরা মাটন রান্না করবে। যদি সেটি সত্যিই সেরা হয়, আমি এই নিয়ম চিরতরে তুলে নেব আর তোমার স্ত্রীকে মুক্তি দেব। আর যদি মাটন ভালো না লাগে, তাহলে তোমাকেও তোমার স্ত্রীর সঙ্গে বন্দি করে রাখব। কখনো মুক্তি পাবে না। আমি চ্যালেঞ্জ মেনে নিচ্ছি মহারাজ। আগামী বুধবার আপনাকে সেরা মাটনই খাওয়াবো আর আমার স্ত্রীকে নিয়ে যাব। রাজীব ভয়ে থাকলেও তার মনে সামান্য আশা ছিল। সে মহল থেকে বেরিয়ে এলো। পরের দিন সকালে রাজীব তার বন্ধুর বাড়িতে গেল। আরে ভাই রাজীব, ভাবি বাড়ি ফিরেছেন? না রে, তবে আগামী বুধবারের মধ্যে ফিরে আসবে নিশ্চয়ই, আমার বিশ্বাস আছে। ভগবান করুন ভাবি তাড়াতাড়ি ফিরুক। কিন্তু তুমি এত শান্ত কেন? কি হয়েছে? রাজীব সব কথা খুলে বলল, কিভাবে সে রাজার সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ নিয়েছে। সব কথা শুনে রাজেশ আরে ভাই, তুমি তো বিশাল দায় মাথায় নিয়েছো। রাজার জন্য মাটন, তাও সেরা। এখন তোমাকে একজনই বাঁচাতে পারে। কে? আমাদের গ্রামের সবচেয়ে বিখ্যাত গুলাবো দাদি। তার হাতের মাটন খেলে সবাই পাগল হয়ে যায়। তারা দুজনেই তাড়াতাড়ি দাদির বাড়িতে পৌঁছায়। রাজেশ সব কথা দাদিকে খুলে বলল। তারপর দাদি বললেন, এটা শুধু তোমার নয়, পুরো রাজ্যের সমস্যা। যদি এই নিয়ম উঠে যায়, আমি প্রাণ দিয়ে সাহায্য করব। চলো মাটন কারি বানানো শেখাই। বাজার থেকে 2 কেজি তাজা মাংস নিয়ে এসো, চর্বি যেন না থাকে। রাজীব আর রাজেশ জলদি জলদি বাজার থেকে মটন নিয়ে আসে। ভালো রান্না শুধু হাতের কৌশলে হয় না, মনে সম্মান আর ভালোবাসাও লাগে। মাংস ধুয়ে রাখা হলো। গরম মশলা, হলুদ, মটন মশলা, কাঁচি ঘানি সর্ষের তেল সবই প্রস্তুত। সব কিছু দিয়ে রান্নায় বসিয়ে দেওয়া হলো, আর সারা ঘর গন্ধে ভরে উঠল। ধীরে রান্না করতে দাও, তাড়াহুড়ো করলে স্বাদ নষ্ট হবে। কিছুক্ষণ পর মাটন কারি তৈরি। রাজীব খেয়ে চমকে উঠল। দাদি, দারুণ হয়েছে। এটা পোলাও আর রুটির সঙ্গে পরিবেশন করবে। কিন্তু দাদি, রাজা বলেছেন খাবারটা সেরা হতে হবে। এটা তো সাধারণ মাটন কারি। এবার নতুনত্ব তোমাকেই আনতে হবে। আমি যত পারি শিখিয়েছি, আসল জাদু তোমার হাতেই। রাজীব আর রাজেশ দুজনে দাদিকে ধন্যবাদ জানিয়ে বাড়ির দিকে ফিরে আসলো। বাড়ি পৌঁছে রাজীব মনে মনে ভাবতে লাগলো, মাটনে আর কি যোগ করলে এটি আরো অসাধারণ হবে। অবশেষে এলো সেই বুধবার। সুনিতার কথা ভেবে রাজীব গম্ভীর শ্বাস নিল। আজকের দিন সবকিছু বদলে দেবে। রাজীব মহলের দিকে রওনা দিল। পথে সে সেই বাবাকে দেখল, যে বাবাকে রাজীব জঙ্গলে খাবার খাইয়েছিল। বাবা, আশীর্বাদ দিন, আজ খুব বড় কাজ করতে যাচ্ছি। সুখী হো। যে ক্ষুধার্তকে খাওয়ায় তার মনোবাসনা পূরণ হয়। তুমি অবশ্যই সফল হবে। বাবার কথা শুনে রাজীবের মন সাহস পেল। মহলে পৌঁছে নিজের হাতের তৈরি রান্না রাজাকে দিল। রাজা নিজ কক্ষে খাবার খেয়ে কিছুক্ষণ পর বাইরে দরবারে এলেন। রাজার মুখটা ছিল খুবই গম্ভীর। মনে হচ্ছে মাটন পছন্দ হয়নি। আরে রাজীব, তোমার বানানো মাটন সত্যিই অসাধারণ। এমন মাটন কখনো খাইনি। কিন্তু তুমি তবুও হেরে গেলে। এ কথা শুনে রাজীবের পায়ের তলার মাটি সরে গেল।
হেরে গেলাম কেন মহারাজ? কারণ মাটন ভালো হলেও এতে নতুন কিছু ছিল না, এটা সাধারণ, তাই তুমি হেরে গেছো। মহারাজ দয়া করুন, আমি প্রাণ দিয়ে চেষ্টা করেছি। আমি প্রতিজ্ঞা করি আগামী বুধবার আরও নতুন ও অসাধারণ খাবার এনে দেব। শুধু আমার স্ত্রীকে ছেড়ে দিন। এ কথা শুনে রাজা রাজীব, হাসলেন। তোমার মাটন যেমন ভালো ছিল, তোমার সাহস তার চেয়েও ভালো। তুমি একজন সৎ মানুষ। তোমার স্ত্রী ও প্রজাদের জন্য তুমি চ্যালেঞ্জ নিয়েছে। এই মহত্বের জন্যই তোমাকে পুরস্কৃত করছি। এ নাও, এই ধন তোমার, আর তোমার স্ত্রীকে আমি মুক্তি দিচ্ছি। মহারাজ আপনার অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজ থেকে আমার সব খাবার তুমিই রান্না করবে। তোমাকে আর জঙ্গল থেকে শাকসবজি বেচতে হবে না। কিছুক্ষণ পর রাজীব সুনিতাকে নিয়ে খুশি খুশি বাড়ি পৌঁছলো। বাড়ি পৌঁছে দুজনে চমকে উঠল। এত সোনা কার, আর এখানে কেই বা রাখলো? আমিও জানি না সুনিতা, আমিও এক্ষুনি দেখছি। তখনই সেই সাধু বাবাকে বাইরে দেখা গেল। রাজীব তখনই বুঝতে পারল এটি কার আশীর্বাদ। ধীরে ধীরে তাদের জীবন বদলাতে শুরু করলো। দুঃখ কষ্ট দূর হলো, ঘরে শান্তি ফিরে এলো। আর দুজনে কথা দিল কখনো কোনো গরিবকে খালি পেটে যেতে দেবে না।